10,000 টাকা দিয়ে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছিল কবির। সে কল্পনাও করতে পারেনি যে এরপর তার জীবনে কী অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে। দোস্ত, এটি একটি সত্যি ঘটনা যা ঘটেছিল ভারতের রাজধানী দিল্লি শহরে। সেদিন রাত প্রায় 10:30 বেজে গিয়েছিল। রাস্তায় তখন গাড়ির সংখ্যা খুবই কম ছিল। ঠিক সেই নির্জন সময়ে একটি কালো রঙের গাড়ি দ্রুত গতিতে একটি ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছিল। গাড়ির চালক ছিলেন অর্জুন শর্মা। তার বয়স ছিল প্রায় 27 বছর। দিল্লিতে অর্জুনের একটি ছোট ডিজিটাল মার্কেটিং কোম্পানি ছিল, যেটি সে নিজের অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছিল। কোম্পানিটি খুব বড় ছিল না, তবে এতটুকু অবশ্যই ছিল যে তার দৈনন্দিন জীবন স্বাচ্ছন্দ্যে চলতে পারে। অর্জুনের স্বভাব অন্য সাধারণ মানুষের থেকে একটু আলাদা ছিল। সে কোনো রকম দেখানো পছন্দ করত না। শান্ত ও নীরব থাকতে ভালোবাসত এবং অধিকাংশ সময় নিজের কাজে মগ্ন থাকত। অর্জুনের সাথে একই বাড়িতে তার ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু বিক্রমও থাকত। দুজন অনেক বছর ধরে একসাথে বাস করছিল। বিক্রমের স্বভাব অর্জুনের থেকে সম্পূর্ণ বিপরীত ছিল। সে একটু ফুর্তিবাজ ও মজা করতে পছন্দ করত এবং প্রায়ই রাতের বেলায় বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ত। সেদিন রাতেও অর্জুন অফিসের জরুরি কাজে দেরি করে অফিসে বসেছিল। কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল সম্পূর্ণ করার পর সে নিজের গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি সেই ফ্লাইওভারের কাছে পৌঁছে গেল। অর্জুন এই জায়গাটি সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। আসলে বিক্রম অনেকবার মজা করে তাকে বলেছিল যে এই ফ্লাইওভারের নিচে রাতের বেলায় কয়েকজন মহিলা দাঁড়িয়ে থাকে, যারা টাকার বিনিময়ে লোকজনের সাথে চলে যায়। বিক্রম প্রায়ই হাসতে হাসতে অর্জুনকে বলতো, ভাই, জীবনে একটু মজাও তো কর, তোর রাস্তায় তো নিজেই সুযোগ দাঁড়িয়ে থাকে। কিন্তু প্রতিবার অর্জুন হেসে সেই কথা এড়িয়ে যেত। তার এ ধরনের বিষয়ে কোনো আগ্রহই ছিল না। তাই সেদিন রাতেও ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা কয়েকজন মহিলাকে দেখে সে সাধারণভাবেই গাড়ি এগিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ তার দৃষ্টি একটি মেয়ের উপর আটকে গেল। সে অন্য মহিলাদের থেকে একেবারে আলাদা মনে হচ্ছিল। সেও ভালো পোশাক পরেছিল এবং হালকা মেকআপ করা ছিল, কিন্তু তার মুখের অভিব্যক্তি ছিল সম্পূর্ণ ভিন্ন। তার চোখে স্পষ্ট ভয় ও আতঙ্ক ফুটে উঠছিল, যেন শরীরটা সেখানে দাঁড়িয়ে থাকলেও তার মন পুরোপুরি অন্য কোথাও ছিল। অর্জুনের গাড়ি কয়েক সেকেন্ডের মধ্যেই সেই জায়গা পেরিয়ে চলে গেল, কিন্তু তার মনে সেই মেয়েটির মুখ বারবার ঘুরতে লাগল। তার চোখের সেই ঘাবড়ানি ও ভয় তাকে বারবার আঘাত করছিল। অর্জুন কয়েক সেকেন্ড নিজেকে বোঝানোর চেষ্টা করল যে এর সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। হঠাৎ সে গাড়ির গতি কমিয়ে দিল এবং ধীরে ধীরে ব্রেক চাপল। কয়েক মুহূর্ত সে স্টিয়ারিং ধরে চুপচাপ বসে রইল। তারপর গভীর শ্বাস নিয়ে গাড়িটিকে রিভার্স করে ফেলল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার গাড়ি আবার সেই ফ্লাইওভারের নিচে ফিরে এলো। গাড়ির হেডলাইট সরাসরি সেই মেয়েটির উপর পড়ল। গাড়িটি তার কাছে এসে থামতেই মেয়েটি সামান্য চমকে উঠল। সে তাড়াতাড়ি নিজের পোশাক ঠিক করে নিল এবং মাথা নিচু করে ফেলল। অর্জুন গাড়ির জানালার কাঁচ নামিয়ে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু সে কিছু বলার আগেই আরেকজন মহিলা সেখানে এসে দাঁড়িয়ে পড়ল। সেই মহিলার বয়স প্রায় 30 বছরের কাছাকাছি হবে। তার মুখে একটি কৃত্রিম ও অস্বস্তিকর হাসি লেগেছিল। সে সরাসরি অর্জুনের গাড়ির কাছে এসে বলল, সাহেব, মেয়ে লাগবে? অর্জুন কয়েক মুহূর্ত তাকে দেখল। মহিলা আবার বলল, নতুন আছে সাহেব, আজই প্রথম দিন এসেছে, নিয়ে যেতে চাইলে নিয়ে যান। অর্জুনের দৃষ্টি তখনও সেই মেয়েটির উপরই নিবদ্ধ ছিল। মেয়েটি তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মহিলা আবার বলে উঠল, 1000 টাকা লাগবে সাহেব, পুরো রাতের জন্য। অর্জুন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করল, এর নাম কি? মহিলা উত্তর দিল, প্রিয়া। অর্জুন আবার মেয়েটির দিকে তাকালো। প্রিয়ার চোখ তখনও নিচের দিকে নামানো ছিল। কয়েক মুহূর্তের নীরবতার পর অর্জুন তার ওয়ালেট বের করল। সে তার থেকে 5000 টাকা বের করে মহিলার দিকে এগিয়ে দিল। মহিলা তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে নিল এবং হাসি মুখে বলল, বাকি টাকা পরে দিয়ে দেবেন সাহেব, এখন এটাকে নিয়ে যান। এই বলে সে প্রিয়ার দিকে ইশারা করল গাড়িতে উঠতে। প্রিয়া কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। তার মুখে স্পষ্ট ভয় ও অনিশ্চয়তা ফুটে উঠছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে গাড়ির দরজা খুলে চুপচাপ ভিতরে বসে পড়ল। অর্জুন কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করল এবং গাড়ির সামনে এগিয়ে দিল। গাড়ি ধীরে ধীরে ফ্লাইওভার থেকে দূরে সরে যেতে লাগল। গাড়ির ভিতরে তখন গভীর নীরবতা বিরাজ করছিল। অর্জুন একবার সাইড মিররে তাকিয়ে দেখল প্রিয়া সিটের এক কোণায় সিটিয়ে বসেছিল, যেন এখনও সে বুঝতে পারছে না তার সাথে আসলে কি ঘটতে চলেছে। আর সেই নীরবতার মাঝে অর্জুনের মূলে বারবার একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আসলে এতটা ভয় পাওয়া মেয়েটি সেখানে দাঁড়িয়ে ছিল কেন? গাড়ির ভিতরে তখন গভীর নীরবতা বিরাজ করছিল।
রাস্তায় হালকা হালকা আলো বাড়ছিল এবং গাড়ি ধীরে ধীরে খালি রাস্তাগুলো পার করে সামনে এগিয়ে যাচ্ছিল। অর্জুন আবার একবার প্রিয়ার দিকে তাকালো। সে এখনও সিটের কোণায় সিটিয়ে বসেছিল, তার হাত হালকা হালকা কাঁপছিল এবং সে জানালার বাইরে অন্ধকারের দিকে কোথাও হারিয়ে গিয়েছিল। অর্জুন ধীরে ধীরে জিজ্ঞাসা করল, ভয় পেও না, আরাম করে বসো। কিন্তু প্রিয়া কোনো উত্তর দিল না। সে শুধু হালকা করে মাথা নিচু করে নিল। এমন মনে হচ্ছিল যেন সে কোনো কথার উত্তর দেওয়ার অবস্থায় ছিল না। অর্জুন বুঝতে পারল যে হয়তো এখন তার সাথে কথা বলা ঠিক হবে না। কিছুক্ষণের মধ্যেই গাড়ি একটি বড় বাড়ি সামনে এসে থামল। এটি সেই বাড়ি ছিল যেখানে অর্জুন এবং তার বন্ধু বিক্রম থাকত। বাড়িটি বেশ বড় ছিল এবং বাইরে হালকা হলুদ আলো জ্বলছিল। যেই অর্জুন গাড়ি থামালো, প্রিয়া প্রথমবার সেই বাড়িটিকে মনোযোগ দিয়ে দেখল। তার চোখে বিস্ময় স্পষ্ট দেখা যাচ্ছিল। হয়তো সে তার জীবনে প্রথমবার এত বড় বাড়ি দেখেছিল। অর্জুন গাড়ি থেকে নামল এবং অন্যদিকে গিয়ে দরজা খুলে দিল। প্রিয়া ধীরে ধীরে বাইরে নামল। সে তখনও খুব ঘাবড়ে ছিল। দুজন বাড়ির ভিতরে যেতে লাগলো। তখনই দরজা খুলে গেল এবং সামনে বিক্রম দাঁড়িয়েছিল। বিক্রম যেই অর্জুনের সাথে প্রিয়াকে দেখল, তার মুখে তৎক্ষণাৎ একটি শয়তানি হাসি ফুটে উঠল। সে হাসতে হাসতে বলল, আরে ওয়া ভাই, আজ তো কামাল করে দিয়েছিস, আখির তুইও এই লাইনে চলে এলি। অর্জুন তার দিকে তাকিয়ে ঘুরে দেখল, কিন্তু কিছু বলল না। বিক্রম আবার হাসতে হাসতে বলল, কত টাকায় নিয়ে এসেছিস? অর্জুন শান্ত গলায় বলল, 10,000। এটা শুনে বিক্রম আরও বেশি খুশি হয়ে গেল। সে বলল, বাহ ভাই, আজ তো পার্টি হয়ে গেল। আগে তুই নিজের কাজ করে নে, তারপর আমার নম্বর আসবে। প্রিয়া এসব শুনে আরও বেশি ঘাবড়ে গেল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। অর্জুন বিক্রমের কথাগুলোকে অগ্রাহ্য করে প্রিয়াকে বলল, চলো ভিতরে। দুজন সোজা অর্জুনের ঘরে চলে গেল। ঘরের ভিতরে হালকা আলো ছিল এবং সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রিয়া ধীরে ধীরে ঘরের এক কোণায় দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ ঘরে একদম নীরবতা ছিল। তারপর হঠাৎ প্রিয়া ধীরে ধীরে বলল, সাহেব, আপনাকে যা করতে হবে তাড়াতাড়ি করে নিন, আমাকে ফিরেও যেতে হবে। তার গলায় ভয় স্পষ্ট অনুভব হচ্ছিল। অর্জুন তার দিকে তাকালো এবং তারপর চেয়ার টেনে বসে পড়ল। সে শান্ত স্বরে বলল, তাড়াতাড়ি কিসের? পুরো রাত তো আমাদের কাছে আছে। প্রিয়া কিছু বলল না, সে শুধু দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর অর্জুন বলল, প্রথমে বসো এবং আরাম করো। প্রিয়া ধীরে ধীরে এসে চেয়ারের কাছে বসে পড়ল। তার মুখে তখনও ভয় এবং ঘাবড়ানি স্পষ্ট দেখা যাচ্ছিল। অর্জুন কয়েক সেকেন্ড তাকে দেখতে থাকল। তারপর বলল, লাগছে তুমি খাবারও খাওনি। প্রিয়া হালকা করে মাথা নেড়ে না বলল। অর্জুন তৎক্ষণাৎ উঠে ঘরের বাইরে চলে গেল। বাইরে বিক্রম তখনও উৎসুক হয়ে অপেক্ষা করছিল। যেই অর্জুন বাইরে এলো, বিক্রম হাসতে হাসতে বলল, কি হলো, এত তাড়াতাড়ি বাইরে চলে এলে? অর্জুন বলল, বিক্রম, আগে চা বানিয়ে দে। বিক্রম অবাক হয়ে বলল, চা? ভাই, তুই মেয়ে নিয়ে এসেছিস আর চা খাওয়ার কথা ভাবছিস? অর্জুন শান্ত স্বরে বলল, বস তুই চা বানিয়ে দে। বিক্রম কাঁধ ঝাঁকিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে 2 কাপ চা বানিয়ে দিল। চা দিতে দিতে সে আবার বলল, ভাই তাড়াতাড়ি নিপটিয়ে নে, তারপর আমাকেও ডেকে নিস। অর্জুন তার কথার কোনো উত্তর দিল না। সে চা নিয়ে আবার ঘরে চলে গেল। ঘরে এসে 1 কাপ প্রিয়ার দিকে এগিয়ে দিল। প্রিয়া অবাক হয়ে তার দিকে তাকালো। হয়তো সে ভাবতেও পারেনি যে এখানে এসে কেউ তার সাথে এভাবে ব্যবহার করবে। অর্জুন বলল, লো, চা খেয়ে নাও। প্রিয়া ধীরে ধীরে কাপটি ধরে নিল। তার হাত তখনও হালকা হালকা কাঁপছিল। দুজন কিছুক্ষণ চুপচাপ চা খেতে থাকলো। ঘরে আবার সেই নীরবতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর অর্জুন ধীরে ধীরে জিজ্ঞাসা করল, একটা কথা জিজ্ঞাসা করব? প্রিয়া তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। অর্জুন বলল, দেখো, যদি বলতে না চাও তাহলে বলো না, কিন্তু আমার মনে হচ্ছে তুমি সেখানে নিজের ইচ্ছায় দাঁড়িয়েছিলে না। কয়েক সেকেন্ড প্রিয়া চুপ করে রইল। তারপর হঠাৎ তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে তাড়াতাড়ি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। অর্জুন এটা দেখে চুপ হয়ে গেল। প্রিয়ার চোখ থেকে অশ্রু অবিরাম গড়িয়ে যাচ্ছিল। ঘরে কিছুক্ষণ শুধু তার হালকা হালকা ফোঁপানির শব্দ শোনা যাচ্ছিল। আর তখনই প্রথমবার প্রিয়া ধীর গলায় বলল, সাহেব, আমি জোর করে আছি। প্রিয়ার মুখ থেকে এই কথা বের হতেই ঘরে কয়েক মুহূর্তের জন্য পুরো নীরবতা নেমে এলো। প্রিয়া নিজের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু বারবার হাত দিয়ে মোছানোর চেষ্টা করছিল। অর্জুন চুপচাপ বসে তাকে দেখছিল। তার মুখে বিস্ময়ও ছিল এবং চিন্তাও ছিল। সে বুঝতে পেরেছিল যে এই মেয়েটির পিছনে কোনো গভীর গল্প লুকিয়ে আছে। অর্জুন ধীরে ধীরে বলল, যদি তোমার বলতে কোনো অসুবিধা না থাকে তাহলে আমাকে সত্যি কথা বলতে পারো, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। তার গলা খুব শান্ত ছিল। প্রিয়া কয়েক মুহূর্ত মাথা নিচু করে রাখল, যেন সে ভাবছিল যে তাকে নিজের কথা বলা উচিত কিনা। তারপর সে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বলতে শুরু করল। সে বলল, সাহেব, আমি আগে এমন ছিলাম না। আমিও একটা সাধারণ মেয়ের মতো পড়াশোনা করছিলাম। আমার বাবা আগে মজুরি করত। গ্রাম থেকে অনেক বছর আগে আমরা দিল্লিতে চলে এসেছিলাম। শুরুতে সব ঠিক চলছিল। বাবা পরিশ্রম করত, মা ঘর সামলাতো এবং আমি আর আমার ছোট বোন স্কুলে যেতাম। প্রিয়া কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার চোখ আবার ভরে উঠল। সে কাপা গলায় আগে বলল, কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল। বাবার শরাবের অভ্যাস হয়ে গেল। প্রথমে সে মাঝে মাঝে খেত, তারপর ধীরে ধীরে রোজ খেতে লাগলো। ঘরে ঝগড়া হতে লাগলো। অনেকবার তো সে কয়েক দিন ধরে ঘরেই আসতো না। মা খুব চিন্তায় থাকত।
অর্জুন কিছু না বলে তার কথা শুনতে থাকল। প্রিয়া বলল, মা ঘর চালানোর জন্য অন্যের বাড়িতে কাজ করতে শুরু করল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করত যাতে আমাদের দুই বোনের পড়াশোনা চলতে থাকে। কিন্তু কয়েক মাস আগে মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল যে তাদের চিকিৎসা তাড়াতাড়ি শুরু করা দরকার। সে নিজের অশ্রু মুছে বলল, আমরা মাকে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু ডাক্তার স্পষ্ট বলে দিল যে চিকিৎসায় অনেক টাকা লাগবে। আমাদের কাছে এত টাকা ছিল না। ঘরের ভাড়া দেওয়াও কঠিন হয়ে গিয়েছিল। খাবার পর্যন্ত ঠিকমতো মিলছিল না। ঘরে গভীর নীরবতা ছিল। প্রিয়া ধীর গড়ায় বলল, ঠিক সেই সময় আমাদের পাড়ায় থাকা এক মহিলা আমার অবস্থা দেখে বলল যে যদি আমি চাই তাহলে এক রাতে অনেক টাকা কামাতে পারব। প্রথমে আমি তার কথা শুনে না করে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি কখনো এমন কাজ করব না। সে কয়েক মুহূর্ত থেমে গেল। তারপর বলল, কিন্তু যখন ডাক্তার বলল যে যদি টাকা জমা না করি তাহলে মায়ের চিকিৎসা বন্ধ করে দিতে হবে, তখন আমি ভেঙে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার ছোট বোন এখনও খুব ছোট। যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে আমরা একদম একা হয়ে যাব। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, তাই আজ আমি সেখানে দাঁড়িয়েছিলাম। এটি আমার প্রথম দিন ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল যদি আমি টাকা নিয়ে আসি তাহলে মায়ের চিকিৎসা হয়ে যাবে। অর্জুনের মনে তার কথাগুলোর গভীর প্রভাব পড়ছিল। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তোমার মা এখন কোথায়? প্রিয়া উত্তর দিল, হাসপাতালে। সরকারি হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। অর্জুন কিছুক্ষণ চিন্তা করল। তার মুখে গুরুত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর সে ধীরে ধীরে বলল, তুমি খাবার কেন খাওনি? প্রিয়া হালকা গলায় বলল, সকাল থেকে কিছু খাইনি, কিন্তু এখন খিদেও লাগছে না। অর্জুন তৎক্ষণাৎ উঠে বাইরে চলে গেল। প্রিয়া বুঝতে পারল না সে হঠাৎ কোথায় চলে গেল। কিছুক্ষণ পর অর্জুন ফিরে এলো। তার হাতে ফোন ছিল। সে কোনো হোটেল থেকে খাবার অর্ডার করে দিয়েছিল। প্রায় আধ ঘন্টা পর খাবার এসে গেল। অর্জুন প্লেটে খাবার সাজিয়ে প্রিয়ার সামনে রেখে দিল। প্রিয়া প্রথমে না করতে থাকল, কিন্তু অর্জুন বলল, প্রথমে খাবার খেয়ে নাও, বাকি কথা পরে হবে। অবশেষে প্রিয়া একটু একটু করে খাবার খেতে শুরু করল। হয়তো সারা দিনের খিদে এখন ধীরে ধীরে বেরিয়ে আসছিল। উধার বাইরে বিক্রম তখনও উৎসুক ছিল। সে বারবার ঘরের দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণ পর অর্জুন বাইরে এলো। বিক্রম তৎক্ষণাৎ তার কাছে এসে ধীরে ধীরে বলল, কি হলো ভাই, এখনও শেষ হয়নি? অর্জুন গুরুতর স্বরে বলল, বিক্রম, ব্যাপারটা অন্য। বিক্রম অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি মানে? তখন অর্জুন তাকে পুরো ঘটনা বলে দিল। সে প্রিয়ার মায়ের অসুস্থতা এবং তার জোর করে অবস্থার কথা সব বলে দিল। বিক্রম প্রথমে চুপচাপ শুনল। তারপর তার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। বিক্রম ধীরে ধীরে বলল, যদি সত্যি এমন হয় তাহলে এই মেয়েটি খুব বড় বিপদে আছে। অর্জুন বলল, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আমাকে পুরো সত্যি জানতে হবে। বিক্রম জিজ্ঞাসা করল, কিভাবে? অর্জুন শান্ত গলায় বলল, আমরা এখনই হাসপাতালে যাব যেখানে তার মা ভর্তি আছে। বিক্রম কয়েক মুহূর্ত চিন্তা করল। তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, যদি তার কথা সত্যি হয় তাহলে আমাদের তার সাহায্য করা উচিত। কিছুক্ষণ পর অর্জুন আবার ঘরে গেল। প্রিয়া খাবার শেষ করে ফেলেছিল। তার চোখ তখনও লাল ছিল, কিন্তু সে আগের থেকে একটু শান্ত লাগছিল। অর্জুন তার দিকে তাকিয়ে বলল, প্রিয়া, আমাদের তোমার মায়ের কাছে যেতে হবে। এটা শুনে প্রিয়া এক মুহূর্তের জন্য চমকে উঠল। সে বুঝতে পারল না অর্জুন হঠাৎ এমন কেন বলছে। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু এখন এত রাতে? অর্জুন শান্ত স্বরে বলল, হ্যাঁ, এখনই। যদি তোমার মা হাসপাতালে থাকে তাহলে আমাদের সেখানে গিয়ে সবকিছু দেখে নেওয়া উচিত। আমার তোমার কথায় বিশ্বাস আছে, কিন্তু আমি নিজে গিয়ে পরিস্থিতি বুঝতে চাই। প্রিয়া কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার মনে হচ্ছিল যে হয়তো অর্জুন তার কথায় পুরোপুরি বিশ্বাস করেনি, কিন্তু সে ধীরে ধীরে মাথা নেড়ে বলল, ঠিক আছে সাহেব, চলুন। তার মনে ভয়ও ছিল এবং আশাও ছিল। ভয় এই বিষয়ের যে যদি কিছু ভুল হয় তাহলে কি হবে, আর আশা এই বিষয়ের যে হয়তো এখন তার জীবন বদলে যেতে পারে। কিছুক্ষণ পর অর্জুন, বিক্রম এবং প্রিয়া তিনজন গাড়িতে বসে পড়ল। রাত আরও গভীর হয়ে গিয়েছিল।
রাস্তাগুলো প্রায় খালি ছিল এবং শহরের হালকা আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল। প্রিয়া রাস্তা দেখাতে দেখাতে যাচ্ছিল এবং অর্জুন চুপচাপ গাড়ি চালাতে থাকল। তার মনেও অনেক রকম চিন্তা চলছিল। প্রায় 20 মিনিট পর গাড়ি একটি সরকারি হাসপাতালের সামনে এসে থামল। হাসপাতালের বাইরে হইচই ছিল, কিন্তু পরিবেশ ভারী লাগছিল। কিছু লোক বেঞ্চে বসেছিল, কিছু লোক এদিক ওদিক ঘুরছিল এবং কিছু লোক চিন্তায় চুপচাপ দাঁড়িয়েছিল। প্রিয়া গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি হাসপাতালের ভিতরে যেতে লাগল। অর্জুন এবং বিক্রমও তার পিছনে পিছনে চলতে লাগল। হাসপাতালের একটি ওয়ার্ডে পৌঁছে প্রিয়া একটি বেডের কাছে থামল। সেই বেডে একজন দুর্বল মহিলা শুয়েছিল, যার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং তাদের পাশে একটি ছোট মেয়ে বসেছিল, যে হয়তো প্রিয়ার ছোট বোন ছিল। প্রিয়াকে দেখেই সেই ছোট মেয়েটি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলল, দিদি, আপনি এসে গেছেন। প্রিয়া তাকে জড়িয়ে ধরল। তার চোখে আবার অশ্রু ভরে উঠল। অর্জুন কিছু দূরে দাঁড়িয়ে এইসব দেখছিল। কিছুক্ষণ পর প্রিয়া তার মাকে ধীরে ধীরে ডাকল। তার মা কষ্ট করে চোখ খুলল এবং প্রিয়াকে নিজের কাছে দেখে হালকা হাসি দিল। প্রিয়ার মা ক্ষীণ গলায় জিজ্ঞাসা করল, বেটি, টাকার ব্যবস্থা হয়েছে? এই প্রশ্ন শুনেই অর্জুনের মন যেন ভিতর থেকে নাড়া খেয়ে গেল। এখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে প্রিয়া যা বলেছিল সব সত্যি ছিল। অর্জুন সামনে এগিয়ে গিয়ে ডাক্তার সম্পর্কে জিজ্ঞাসা করল। কিছুক্ষণ পর সে ডাক্তারের সাথে দেখা করল। ডাক্তার বলল যে প্রিয়ার মাকে তাড়াতাড়ি অপারেশন করতে হবে এবং চিকিৎসায় অনেক টাকা লাগবে। যদি সময় মতো টাকা জমা না হয় তাহলে চিকিৎসা বন্ধ করতে হতে পারে। অর্জুন কয়েক সেকেন্ড চিন্তা করল। তারপর সে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, এদের চিকিৎসায় যত টাকা লাগবে সব আমি দেব, আপনি চিকিৎসা শুরু করে দিন। ডাক্তার প্রথমে একটু অবাক হয়েছিলেন, কিন্তু তারপর মাথা নেড়ে সম্মতি দিলেন। যখন প্রিয়াকে এই কথা জানানো হলো তখন সে একদম চমকে গেল। তার চোখে আবার অশ্রু চলে এলো। সে বলল, সাহেব, আপনি এমন কেন করছেন? আমি এসব কিভাবে শোধ করব? অর্জুন এসে বলল, এটাকে এহসান মনে করো না, শুধু এতটুকু বোঝো যে আজ থেকে তুমি একা নও। প্রিয়া কিছু বলতে পারল না, তার অশ্রু থামছিলই না। সেই রাতের পর সবকিছু ধীরে ধীরে বদলাতে লাগল। অর্জুন প্রিয়ার মায়ের চিকিৎসার পুরো দায়িত্ব নিজের ওপর নিয়ে নিল। কয়েকদিনের মধ্যেই অপারেশন হয়ে গেল এবং তাদের অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগল। প্রিয়া এবং তার ছোট বোনকেও এখন আগের মতো ভয় লাগত না। অর্জুন তাদের নিজের বাড়িতে আসতে বলল যাতে তারা নিরাপদে থাকতে পারে। শুরুতে প্রিয়া খুব দ্বিধায় ছিল, কিন্তু তার মা তাকে বুঝিয়ে বলল যে অর্জুনের মতো মানুষ জীবনে বারবার মেলে না। ধীরে ধীরে সময় কাটতে লাগল। প্রিয়ার পরিবার এখন আগের থেকে ভালো অবস্থায় ছিল। অর্জুনের বাড়ি যেটি আগে খালি খালি লাগত, এখন সেখানে আপনত্ব অনুভব হতে লাগল। প্রিয়া পুরো মনে করে ঘরের যত্ন নিতে শুরু করেছিল এবং অর্জুনের প্রতি তার মনে গভীর সম্মান তৈরি হয়ে গিয়েছিল। একদিন অর্জুন প্রিয়ার মাকে বলল যে সে প্রিয়াকে বিয়ে করতে চায়। এটা শুনে সবাই কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল, কিন্তু যখন তারা অর্জুনের সততা এবং তার মনের ভালোত্ব দেখল তখন তারা খুশি হয়ে এই সম্পর্কের জন্য হ্যাঁ বলে দিল। কিছুদিন পর প্রিয়ার বাবাকেও খুঁজে বের করে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করানো হলো। চিকিৎসার পর যখন সে সুস্থ হয়ে ফিরে এলো তখন তারও নিজের ভুলের অনুভূতি হয়েছিল। এখন পরিবার আবার একসাথে ছিল এবং এসব সম্ভব হয়েছিল সেই এক রাতের কারণে, যখন একজন মানুষ কারো জোর করে অবস্থার সুযোগ নেওয়ার বদলে তার সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল। দোস্ত, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কারো জোর করে অবস্থার সুযোগ নেওয়া সহজ হয়, কিন্তু তার সাহায্য করাই আসল মানবতা। অর্জুন চাইলে সেই রাতে প্রিয়ার জোর করে অবস্থার সুযোগ নিতে পারত, কিন্তু সে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যেটি শুধু একটি মেয়েকে নয় বরং পুরো পরিবারের জীবন বদলে দিয়েছিল। কিন্তু এখন আপনারা বলুন, যদি সেই রাতে অর্জুনের জায়গায় আপনি থাকতেন তাহলে কি করতেন? আপনি কি বিনা চিন্তায় সেখান থেকে চলে যেতেন, নাকি প্রিয়ার সাহায্য করতেন? আর প্রিয়ার সম্পর্কে আপনার কি মত? সে কি তার মাকে বাঁচানোর জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, নাকি তাকে সেই রাস্তায় একদমও যাওয়া উচিত ছিল না? আপনার মত অবশ্যই কমেন্টে লিখুন, কারণ আপনার প্রত্যেক কমেন্ট আমাদের বলে দেয় যে আপনি এমন গল্পগুলো সম্পর্কে কি ভাবেন। যদি আপনার এমন সত্যি এবং মন ছুঁয়ে যাওয়া গল্প পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।